এই বিশাল মহাবিশ্বের শুরুতে কি ছিল, আমাদের পৃথিবী সৃষ্টি হলো কিভাবে? নমস্কার, আমি আপনাদের বন্ধু দীপঙ্কর। আজকে এই ভিডিওতে আলোচনা করব পৃথিবী সৃষ্টির দুটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে। শুরুতে রয়েছে বিজ্ঞানসম্মত ধারণা এবং শেষে রয়েছে ধর্মীয় ধারণা। এই পৃথিবী সৃষ্টির তত্ত্ব নিয়ে কি বলছে হিন্দু ধর্ম এবং কি বলছে খ্রিস্টান ধর্ম এবং কি বা বলছে ইসলাম ধর্ম রয়েছে তা বিস্তারিত। পুরো ভিডিও জুড়ে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই শেষ অবধি দেখবেন। শুরুতে এই বিজ্ঞানসম্মত ধারণা অনুযায়ী প্রথমে জানি এই মহাবিশ্ব কি। মহাবিশ্ব হলো সব কিছু যা আমাদের চারপাশে বিদ্যমান। তারা, গ্রহ, বিভিন্ন গ্যালাক্সি এবং সময়, স্থান, সকল পদার্থ। এবং এটি একটি বিশাল এবং অসীম জায়গা যেখানে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ সমস্ত কিছুই বিদ্যমান। এবার এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 1380 কোটি বছর আগে। ভাবতে অবাক লাগছে? বিগ ব্যাং থিওরি তাই বলছে। এবার আসি কি এই বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি হলো একটি ঘন এবং উষ্ণ অবস্থা যেখানে মহাবিশ্বের সমস্ত পদার্থ এবং শক্তি একটি বিন্দুতে সংকুচিত ছিল। এবার একটি বিন্দু মানে ছোট একটি বিন্দু নয়। যেখানে মহাবিশ্বের প্রসঙ্গ সেখানে বুঝতেই পারছেন কত বড় বিন্দু। এরপর এই বিন্দুতে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে শুরু করে এবং এই বিস্ফোরণকে বলা হয় বিগ ব্যাং থিওরি। এবং এই বিগ ব্যাংয়ের ঠিক পরপরই মহাবিশ্ব ছিল একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থায়। এখানে প্রচুর শক্তি সঞ্চয় ছিল। সময়ান্তরে এই শক্তি থেকেই প্রাথমিক কণা যেমন কোয়ার্ক এবং গ্লুয়ন্স তৈরি হতে থাকে। পরবর্তীকালে এই কোয়ার্কগুলি একত্রিত হয়ে প্রোটন এবং নিউট্রন তৈরি করে এবং নিউটনের সাথে সাথে তৈরি হতে থাকে ইলেকট্রনও। এই প্রোটন এবং নিউট্রন হলো হ্যাডন নামে পরিচিত একটি কণা যা কোয়ার্কের সমন্বয়ে গঠিত হয়েছে। এরপর এই মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং এই বিস্ফোরণের প্রায় 3,80,000 বছর পর এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের একত্রিত মিলনের পর তৈরি হয় প্রথম হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো মৌল। এটি রিকম্বিনেশন নামে পরিচিত প্রক্রিয়া। কয়েক লক্ষ বছর পর এই গ্যাসের মেঘগুলি একত্রিত হয়ে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সংকুচিত হয়ে প্রথম তারা এবং গ্যালাক্সি তৈরি করে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই মধ্যাকর্ষণ শক্তি কিভাবে তৈরি হলো এবং এই তারা বা গ্যালাক্সি বা কি? এই মধ্যাকর্ষণ কোনোভাবে সৃষ্টি হয়নি। মধ্যাকর্ষণ সব সময়ই ছিল। যে কোনো ভরযুক্ত বস্তুর ক্ষেত্রেই মধ্যাকর্ষণ বিদ্যমান, অর্থাৎ বলা যেতে পারে এটি প্রাকৃতিকভাবেই বিদ্যমান। যখন পৃথিবী গ্যাস এবং ধূলিকণা থেকে আস্তে আস্তে গঠিত হতে শুরু করলো, তার ভরও বৃদ্ধি পেতে থাকলো। সময়ান্তরে মধ্যাকর্ষণ শক্তিও বৃদ্ধি পেতে থাকলো। এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে মধ্যাকর্ষণ শক্তি যদি আপনা আপনি সৃষ্টি হয়, তাহলে বিজ্ঞানীরা যখন অন্য গ্রহে যায় তাহলে এরকম লাফিয়ে লাফিয়ে যায় কেন? নিশ্চয়ই সেখানেও তো মধ্যাকর্ষণ শক্তি রয়েছে। তাহলে সেই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা তাহলে সাধারণভাবেই চলাফেরা করতে পারবো। কিন্তু না, বিজ্ঞান বলছে পৃথিবী ছাড়া অন্য গ্রহের মধ্যাকর্ষণ শক্তি কম বা বেশি হওয়ার অন্যতম কারণ হলো তাদের ভর এবং ব্যাসার্ধ বা আকার। যে গ্রহের ভর কম এবং ব্যাসার্ধ বেশি তার মধ্যাকর্ষণ শক্তি তুলনামূলকভাবে কম হবেই। উদাহরণস্বরূপ আপনারা বলতে পারেন চাঁদ এবং মঙ্গল গ্রহ যাদের ভর পৃথিবীর তুলনায় অনেকটাই কম, তাই তাদের মধ্যাকর্ষণ শক্তিও কম। আবার বৃহস্পতির মতো গ্রহের ভর বিশাল হলেও তার ব্যাসার্ধ অনেক বড়। এই ব্যাসার্ধ বড় হয় তার পৃষ্ঠের মধ্যাকর্ষণ শক্তিও কম, অর্থাৎ পৃথিবীর তুলনায় বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি অনেকটাই কম। এবার আসি তারা বা নক্ষত্র কি। অবশ্যই ছোটবেলায় পড়েছি তারা বা নক্ষত্র হলো যার নিজস্ব আলো আছে, সেই তারা বা নক্ষত্র। এবার এই তারার নিজস্ব আলো হলো কিভাবে? মধ্যাকর্ষণের কারণে ধীরে ধীরে গ্যাস এবং ধূলিকণা একত্রিত হয়ে তারা সৃষ্টি করে এবং এই তারাগুলির ভেতরে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয় যা থেকে তাপ এবং আলো উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ সূর্য এবং পোলারিস বা ধ্রুবতারা যাদের নিজস্ব আলো রয়েছে, তাই তারা নক্ষত্র বা তারা নামে পরিচিত। এবার আসি গ্যালাক্সি। এই গ্যালাক্সি হলো মহাবিশ্বে থাকা বিশাল বিশাল তারার দল, যেখানে কোটি কোটি তারা, গ্যাস, ধূলিকণা এবং অন্ধকার পদার্থ একত্রিত হয়ে একটি বৃহৎ গঠন করে। এই এক একটি গ্যালাক্সি একটি বিশাল মহাকাশীয় সিস্টেম যেখানে এক বা একাধিক গ্রহ, নক্ষত্র, নেবুলা এবং অন্যান্য মহাকাশীয় বস্তু থাকে। এবার এই গ্যালাক্সি প্রধানত 3 ধরনের রয়েছে। নাম্বার 1, এলিপ্টিক্যাল গ্যালাক্সি। এই এলিপ্টিক্যাল গ্যালাক্সি গোলাকার এবং ডিম্বাকার আকারের হয়, যাতে প্রাচীন তারার সংখ্যা অনেক বেশি, কিন্তু এতে গ্যাস এবং ধূলিকণার পরিমাণ কম থাকে, তাই এখানে নতুন তারা তৈরির হার কম থাকে, অর্থাৎ নতুন তারা তৈরি খুবই কম হয়। এবার আসি নাম্বার 2, স্পাইরাল গ্যালাক্সি। এই স্পাইরাল গ্যালাক্সি সর্পিল বা ঘূর্ণায়মান আকারের হয়। এর কেন্দ্রে একটি উজ্জ্বল বলয় থাকে এবং চারিদিকে সর্পিল বাহু থাকে যেখানে অনেক নতুন তারা সৃষ্টি হয়। আমাদের এই মিল্কি ওয়ে একটি স্পাইরাল গ্যালাক্সি, অর্থাৎ আমাদের পৃথিবী রয়েছে এই মিল্কি ওয়ে নামক একটি স্পাইরাল গ্যালাক্সিতেই। এবার আসি নাম্বার 3, ইরেগুলার গ্যালাক্সি। এই ইরেগুলার গ্যালাক্সির নির্দিষ্ট কোনো আকার নেই, তারা এই এলোমেলোভাবেই সাজানো থাকে এবং সাধারণত অন্য গ্যালাক্সির সাথে সংঘর্ষের কারণে
কিংবা তাদের গঠন প্রক্রিয়ায় এদের আকৃতি এমনিভাবেই এরকম হয়ে যায়। অর্থাৎ এই ইরেগুলার গ্যালাক্সি একটি অদ্ভুত আকারের হয়ে থাকে। এবার আসি মূল টপিকে। এই মহাবিশ্ব শুরুর পর সৃষ্টি হয় সৌরজগৎ এবং পৃথিবীর। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির একটি অংশে গ্যাস এবং ধূলিকণার একটি মেঘ, যা সোলার নেবুলা নামে পরিচিত ছিল। মূলত এই মেঘটি হাইড্রোজেন, হিলিয়াম এবং সুপারনোভা বিস্ফোরণ থেকে সৃষ্ট ভারী মৌল দিয়ে গঠিত ছিল। মধ্যাকর্ষণের কারণে এই মেঘটি কমে কমে সংকুচিত হতে থাকে এবং তার কেন্দ্রে একটি প্রোটোস্টার তৈরি হয়, যা পরবর্তীকালে আমাদের এই সূর্যেরই জন্ম দেয়। এবং এই সূর্যের চারপাশে বিভিন্ন রকম বালি, ধূলিকণা এবং গ্যাস একত্রিত হয়ে ছোট শিলা বা প্ল্যানেটেসিমাল তৈরি করতে থাকে। এরা পরস্পরের সাথে সংঘর্ষ করে বড় বস্তু বা প্রোটোপ্ল্যানেট গঠন করে ফেলে। এবং একটি প্রোটোপ্ল্যানেট হিসাবেই আমাদের এই পৃথিবী ধীরে ধীরে গ্যাস এবং ধূলিকণার মেঘ থেকে পদার্থ সংগ্রহ করে বড় হতে থাকে। এই প্রক্রিয়াটি প্রায় 10 থেকে 20 মিলিয়ন বছর ধরে চলতে থাকে। অর্থাৎ আমাদের এই পৃথিবী তৈরি শুরু হয়ে গেল। তারপর পৃথিবী যখন গঠন সম্পূর্ণ করছিল, এর পৃষ্ঠ ছিল অত্যন্ত গরম এবং আংশিকভাবে গলিত অবস্থায়, যাকে ম্যাগমা সাগর বলা হয়। তারপর পৃথিবী যখন তার গঠন কার্য সম্পূর্ণ করছিল, একটি বিশাল আকারের প্রোটোপ্ল্যানেট যার নাম থেইয়া পৃথিবীর সাথে সংঘর্ষে জড়িত হয়। এবং এই বিশাল সংঘর্ষের ফলে যে উপাদান ছিটকে পড়ে তা থেকেই চাঁদের সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবী থেকেই আমাদের এক প্রকার চাঁদের সৃষ্টি হয়। অর্থাৎ বুঝতে পারছেন, এভাবেই হাজার হাজার বছর পর পর একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই চাঁদ, সূর্য, পৃথিবী কিভাবে গঠন হচ্ছে। অবশেষে একটি বিশাল প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ ধীরে ধীরে শীতল হতে থাকে এবং তৈরি করে ফেলে একটি কঠিন ভূত্বক। এর সাথে সাথে গ্যাসগুলি একত্রিত হয়ে একটি বায়ুমণ্ডল তৈরি করে ফেলে। তারপর এই পৃথিবীর শীতল পৃষ্ঠ এবং জলের উপস্থিতি ধীরে ধীরে একে প্রাণের উপযোগী পরিবেশ তৈরি করতে থাকে। আজ থেকে প্রায় 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম জীব, মাইক্রোস্কোপিক জীব উদ্ভব হয় এবং ধীরে ধীরে এই বিবর্তনের মাধ্যমে পরবর্তী সময়ে পৃথিবীতে জীব বৈচিত্র্য শুরু হতে থাকে এবং শুরু হয় জটিল জীবের, যা পরবর্তীকালে এই প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে। এবার আসি পৃথিবীর সৃষ্টির ধর্মীয় ধারণা নিয়ে। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদ রয়েছে। বেশিরভাগ ধর্মে এই পৃথিবীর সৃষ্টি ঈশ্বরের ইচ্ছার ফলাফল হিসেবে দেখানো হয়েছে। বাইবেলের পুরাতন নিয়মে জেনেসিসে উল্লেখ আছে যে ঈশ্বর প্রথমে আলো সৃষ্টি করেছিলেন। তারপর তার 6 দিনের মধ্যে তিনি আকাশ, মাটি, সমুদ্র এবং জীবন্ত প্রাণগুলিকে সৃষ্টি করেছিলেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। ইসলাম ধর্ম অনুযায়ী কোরআনের বিভিন্ন সূরাতে উল্লেখ আছে যে আল্লাহ পৃথিবী এবং আকাশের সৃষ্টি করেছিলেন এবং সবকিছু তাঁরই নির্দেশে হয়েছে। পৃথিবীর সৃষ্টি এবং মানুষের জীবনের প্রেক্ষাপট সমস্তটাই একটি ইসলামী বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এবার আসে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মে পৃথিবীর সৃষ্টি নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম কথা কথিত আছে। একটিতে বলা হয়েছে যে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা পৃথিবী, আকাশ এবং সমুদ্রের সৃষ্টি করেছেন। এছাড়াও পৃথিবী সৃষ্টির ব্যাপারে বিষ্ণু এবং শিবের ভূমিকা নিয়েও যথেষ্ট কাহিনী রয়েছে, যার পুরোটাই একটি বিস্তর এবং বড় প্রেক্ষাপট। মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টির ইতিহাস আজকের মতো এটুকুই। পরবর্তীতে হাজির হব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় মানবতা। পরিশেষে আজকে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।